নমস্কার, আমি কৌশিক। আমি একজন WBCS অ্যাসপিরেন্ট এবং তোমরা দেখছো আমার চ্যানেল নজরে WBCS। এটা আমরা সকলেই প্রিপারেশনের শুরুতে আমাদের সকলের কাছে বিষয়গুলো পরিষ্কার থাকে না, তখন আমরা কনফিউজ থাকি। যেমন আমরা ধরো সে সময় কিছু বই কিনি, বই কেনার পরও মনে হয় যে ঠিক বই কিনলাম কিনা বা আরও বইয়ের প্রয়োজন কিনা, সেখানেও বাংলা বই পড়বো না ইংরেজি বই পড়বো, এইসব বিষয় তো চলতেই থাকে। প্লাস কীভাবে পড়বো, কীভাবে এগোবো, তো আমরা ইউটিউব থেকে দেখে বা বিভিন্ন জনের কাছে শুনে কিছু মেথডস বা উপায় বা কীভাবে পড়লে ভালো হয় এই সম্পর্কে ধারণা গ্রহণ করি। কিন্তু এরপরও আমাদের কনফিউশন থেকে যায়, কারণ এর থেকেও বড় কিছু একটা বিষয় যেটা আমাদের অনেকের কাছে মিসিং থাকে এবং আমরা জানতে পারি প্রিপারেশন চলাকালীন বা আস্তে আস্তে যত সময় এগোতে থাকে তারপরে। ফলে অনেকটা সময় চলে যায় শুধু এটা বুঝতেই যে আমরা কীভাবে এগোবো বা কীভাবে সমস্ত কিছু কভার হবে বা সিলেবাস কমপ্লিট হবে। এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিছু বিষয় যেগুলো আমার নিজের বুঝতে অনেকটা সময় লেগে গেছিলো। প্রিপারেশনের শুরুতেও এই বিষয়গুলো আমার কাছে পরিষ্কার ছিল না এবং আমি নিজের প্রিপারেশন চলাকালীন এবং প্রিপারেশনের মধ্যে দিয়ে এই বিষয়গুলো রিয়ালাইজ করেছি। এই বিষয়গুলো তোমাদের অনেকের অনেকটা সময় বাঁচাতে পারবে এবং একই সাথে তোমাদেরকে একটা সঠিক দিশা দেখাতে পারবে। অর্থাৎ আমি এই ভিডিওতে আলোচনা করব সেই অ্যাকচুয়াল থিমটা নিয়ে যেটার উপরে সব দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ প্রসেস। এই প্রসেসকে আমি 3টে স্টেপে ভাগ করেছি এবং এই 3টে স্টেপ আমরা পরপর দেখব। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমেই দেখছি স্টেপ 1, যার মোটো হচ্ছে তাড়াতাড়ি ওপর শেষ করা। আমি একে নাম দিয়েছি বেসিক। এখানে আমরা কি করব, কোনো সাবজেক্টের, সে যে কোনো সাবজেক্ট হতে পারে যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে, সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলোকে বেসিকভাবে পড়ে, মানে ওপরভাবে পড়ে শেষ করা। ধরা যাক এটা একটা বই, কোনো সাবজেক্টের বই, যেখানে সব মিলিয়ে 10টা চ্যাপ্টার্স রয়েছে। এবার দেখা যাচ্ছে যে এখান থেকে 10টার মধ্যে ধরো 8টা চ্যাপ্টার্স কিংবা 7টা চ্যাপ্টার্স আমাদের WBCS-এর জন্য ইম্পর্টেন্ট, বাকি 2 বা 3টে চ্যাপ্টার্স ইম্পর্টেন্ট নয়। তাহলে আমাদেরকে সেই 7টা চ্যাপ্টার্স এমনভাবেই পড়তে হবে যে ওই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মেন যে বিষয়গুলো একদম না জানলেই নয় সেগুলো আমাদের জানা হয়ে গিয়ে থাকে। ফলে ওই সাবজেক্টটা সম্পর্কে যে বিষয়গুলো একদম না জানলে নয় সেগুলো যেন আমাদের একটা ওপর ধারণা অবশ্যই হয়ে গিয়ে থাকে। এর জন্য আমাদের প্রয়োজন যে কোনো বাংলা অথবা ইংরেজি ভাষার অন্তত একটা স্ট্যান্ডার্ড টেক্সট বই সেই সাবজেক্টের। যদি আমরা মনে করি কোনো জিস্ট বই নেব, তাহলে আমরা জিস্ট বইও নিতে পারি, কিন্তু আমাদের বইয়ের সংখ্যা ওই সাবজেক্টে কখনোই 2টোর বেশি হবে না। হয় একটা হবে বা ম্যাক্সিমাম 2টো হবে, তার বেশি কিন্তু একদমই নয়। এবং তোমরা যখনই চ্যাপ্টারগুলো পড়বে সেগুলো কোনো পেন্সিল হোক, পেন হোক বা তোমার যদি মনে করো কোনো মার্কার দিয়ে হোক, অবশ্যই দাগিয়ে পড়বে, কারণ সেগুলো তোমাদের রিভিশনের ক্ষেত্রে খুব প্রয়োজনে আসবে। এই ফেজে, অর্থাৎ এই বেসিক যখন আমরা করছি একদম আর্লি প্রিপারেশনের সময়, এই সময় আমি রিকমেন্ড করব কোনো রকম অপশনাল সাবজেক্টকে না পড়ার জন্যে। অবশ্যই ডেসক্রিপটিভ পেপার যেগুলো আছে, যেমন ইন জেনারেল বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এই 2টো পেপার আমরা একটু করে পড়তে পারি অন্যান্য পড়ার সাথে সাথে, কিন্তু অপশনাল পেপারটা আমি এই স্টেজে, অর্থাৎ স্টেপ 1-এ আমি বাদ রাখতে বলছি। মেইনলি আমাদের এই স্টেজে মেন উদ্দেশ্যই হচ্ছে যত রকমের জিএস পেপারগুলো আছে সেগুলোকে ওপর তাড়াতাড়ি শেষ করা। স্টেজ 1-এও আমাদের কাছে একটা MCQ বই থাকবে এবং সেটা হচ্ছে শুধুমাত্র WBCS প্রিভিয়াস ইয়ার্স বোথ প্রিলিমস এবং মেন্সের প্রশ্নপত্রের একটা বই, এবং সেই বইটা যদি চ্যাপ্টার ওয়াইজ হয় তাহলে সেটা আরও ভালো হয়। এবং একই সাথে প্রতি মাসের মান্থলি যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে আমাদের আপডেট থাকতে হবে। এবার এটা আমরা অনলাইন থেকেও আপডেট হতে পারি অথবা মান্থলি কোনো ম্যাগাজিন, এরকম ম্যাগাজিনস রয়েছে, সেরকম ম্যাগাজিন পড়েও আমরা নিজেদেরকে আপডেট রাখতে পারি। এবং অতি অবশ্যই রিভিশন সবসময় মাস্ট, অর্থাৎ কিছু সময় পর আমরা যা পড়লাম সেগুলো কিন্তু আমাদেরকে রিভিশন অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আমরা যাই পড়ি না কেন একদিক থেকে আমরা পড়তে থাকবো এবং আর এক দিক থেকে কিন্তু আমরা ভুলতে থাকবো। তাই রিভিশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, এবং এটা এমন একটা টপিক যেটা থ্রু আউট দ্য 3 স্টেপস আমরা দেখতে পাবো। স্টেপ 1 যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, বাই দ্যাট টাইম কিন্তু আমরা অলরেডি অনেকটা বেটার জায়গায় থাকবো। এবং মনে রাখতে হবে স্টেপ 1 কমপ্লিট করা কিন্তু সাবজেক্ট ওয়াইজভাবে হবে, অর্থাৎ হতে পারে যে কোনো একটা সাবজেক্টের
স্টেজ 1 বা স্টেপ 1 কমপ্লিট হয়ে গেছে, বাট অন্য কোনো সাবজেক্টে তখনও হয়নি। সেই সাবজেক্টটা যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেল স্টেপ 1, সেটা কিন্তু আমরা অলরেডি স্টেপ 2 এ চলে যেতে পারবো। এমনটা নয় যে আমাদের সমস্ত সাবজেক্টে স্টেজ 1 কমপ্লিট হবে তারপর আমরা সব সাবজেক্টের ক্ষেত্রে একসাথে স্টেজ 2তে যাবো, সেটা কিন্তু নয়। এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট টাইমে হতে পারে। ফর এক্সাম্পল, দেখা গেল যে ইতিহাস যে সাবজেক্টটা সেটা আমার ওপর পড়তে গিয়ে তাড়াতাড়ি আগে শেষ হয়ে গেল, কারণ এখানে আমাকে শুধু ফ্যাকচুয়াল ডেটাগুলোকে নিতে হচ্ছে, খুব বেশি বুঝতে হচ্ছে না। বাট তার তুলনায় দেখা যাচ্ছে যে ইকোনমিতে আমার সময় লাগছে বেশি স্টেজ 1 কমপ্লিট করতে। তো যখন ইতিহাস অলরেডি স্টেজ 1 কমপ্লিট হয়ে গেল, আমি কিন্তু স্টেজ 2 ইতিহাসের জন্য শুরু করে দিলাম। বাট হতেই পারে ইকোনমির ক্ষেত্রে স্টেপ 2টা অনেকটা পরে গিয়ে শুরু হলো। তাহলে এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু স্টেপ 2 শুরু হওয়ার সময় ডিফারেন্ট হতেই পারে। এবার আমরা একই রকমভাবে দেখব স্টেপ 2। স্টেপ 2র মোটো হচ্ছে ভালোভাবে শেষ করা। আমি এর নাম দিয়েছি ডিটেল। এখানে আমরা কোনো সাবজেক্টের যে সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো আছে, যেগুলো WBCS এর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, সেইগুলোকে পুরোপুরিভাবে ডিটেল স্টাডি করব। এবং এই ডিটেল স্টাডি করতে গিয়ে আমাদের একটা সুবিধা হবে যে অলরেডি বেসিক স্টাডি আমরা করে রেখেছি, অর্থাৎ ওপর আমাদের একটা ধারণা রয়েছে। ফলে এই স্টেজে আমাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে আগের তুলনায়। আমাদের ডিটেল স্টাডিকে সাবজেক্ট ওয়াইজ আরও বেটার করার জন্যে এই স্টেজে আমরা আগের স্টেজে যেরকম বলেছিলাম যে একটা বা ম্যাক্সিমাম 2টো টেক্সট বুক প্রয়োজনে, এখানে আমরা তার থেকে বেশি টেক্সট বুক আবারও পড়তে পারি, কিন্তু সেটা অবশ্যই প্রয়োজনে। যেমন ফর এক্সাম্পল, ধরা যাক কোনো একটা সাবজেক্টে তুমি স্টেজ 1-এ বা স্টেপ 1-এ একটা বই পড়েছো, তো এটা বেটার হয় তুমি যদি স্টেপ 2তে এসে সেই সাবজেক্টের জন্য আরও একটা বই অন্তত ইউজ করো। খুব বেশি বইয়ের কথা বলা হচ্ছে না। অথবা এইভাবে বলা যেতে পারে যে তুমি স্টেপ 1-এ কোনো একটা সাবজেক্টের শুধু বাংলা বই পড়েছিলে, বাট তুমি যেহেতু জানো যে পরীক্ষাটা পরবর্তীকালে মেন্সের ক্ষেত্রে পুরোপুরি ইংলিশেই হবে, এবং তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমার মনে হলো যে বাংলাতেই তো আমি বুঝলাম, এবার একটা ইংলিশ বই থেকেও আমি নিজের পড়াটা তৈরি করে রাখি, তো তুমি না হয় স্টেপ 2তে এসে সেই সাবজেক্টে এবার একটা ইংলিশ বই কিনলে। ব্যাপারটা অনেকটা সেরকম। এখানে তোমাকে আগের তুলনায় কিছু নতুন এমসিকিউ বই অ্যাড করতে হবে। যেমন আগে আমরা এমসিকিউ বই বলেছিলাম স্টেপ 1-এ শুধুমাত্র WBCS প্রিভিয়াস ইয়ার্সের কোনো এমসিকিউ বই, যেটাও চ্যাপ্টার ওয়াইজ হলে বেশি ভালো হয়। কিন্তু এখানে তোমাকে অন্যান্য যেগুলো এমসিকিউ বই আছে, মার্কেটে অনেক ভালো ভালো এমসিকিউ বই আছে যেখানে বিভিন্ন অন্য পরীক্ষা WBCS বাদে সেইগুলোর চ্যাপ্টার ওয়াইজ অনেকগুলো বছরের প্রশ্ন এক জায়গায় রয়েছে। আমি ইতিমধ্যে এরকম ভিডিও অনেক করেছি বইয়ের, এবং আমার একটা ডেডিকেটেড এমসিকিউ বুকসের ওপর ভিডিও রয়েছে। তোমরা যদি সেই ভিডিওটা এখনও না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। তো স্টেপ 2তে আমরা অনেক বেশি এমসিকিউ বইয়ের কথা এখনই বলছি না। যেমন এক্ষেত্রে এমসিকিউ বই 2 রকমের হতে পারে ব্রডলি। যেমন ধরো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা এমসিকিউ বই হলো, যেগুলোকে আমরা সিরিজ বলি, অথবা একটাই এমসিকিউ বই যেখানে জেনারেল স্টাডিজের সমস্ত সাবজেক্ট থেকে কোনো এক বা একাধিক পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে, এবং অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ। তো এই স্টেজে তুমি তোমার প্রয়োজন বুঝে এমসিকিউ বই কিনতে পারো, কিন্তু এমসিকিউ বই সেটাও WBCS বাদে অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র আছে এরকম বই কিন্তু তোমার অতি অবশ্যই দরকার, চ্যাপ্টার ওয়াইজ দরকার। এবং সেটাও এই কারণেই দরকার কারণ অলরেডি স্টেপ 1-এ কোনো সাবজেক্টের কোনো চ্যাপ্টারে বেসিকটা আমাদের পড়া হয়ে গেছে, এবং অলরেডি আমরা ডিটেল স্টাডি করছি। তো এইবার যখন কোনো চ্যাপ্টার শেষ হচ্ছে সেটা কিন্তু বেশ ভালোভাবে শেষ হচ্ছে। তো সেই চ্যাপ্টারটা শেষ করার পরেই অলরেডি যেমনটা আগের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন দেখে রেখেছি, এবার কিন্তু সেই চ্যাপ্টার থেকে অন্যান্য পরীক্ষায় কীরকম প্রশ্ন এসেছে সেটা কিন্তু আমরা তখনই প্র্যাকটিস করে নিচ্ছি। এমনটা নয় যে পুরো সাবজেক্টটা শেষ হবে, সমস্ত চ্যাপ্টার শেষ হবে, তারপর গিয়ে আমরা প্র্যাকটিস করব, সেটা কিন্তু নয়। যখনই কোনো চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে এবার, তারপরেই কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি। আমরা দেখে নিচ্ছি যে এই চ্যাপ্টার থেকে আমরা কতটা ভালোভাবে তৈরি হতে পেরেছি, বা এমনও কিছু কিছু প্রশ্ন আছে কিনা যেগুলো এমসিকিউতে করতে গিয়ে আমরা দেখছি আমরা এখনও জানি না। স্টেপ 1-এ আমি তোমাদের বলেছিলাম যে আমরা যদি মনে করি ডেসক্রিপটিভ পেপারসগুলো পড়তে পারি অল্প অল্প করে, কিন্তু কোনো অপশনাল পেপার যেন আমরা না ধরি। এই স্টেজে ডেসক্রিপটিভ পেপারস এবং অপশনাল পেপার কিন্তু আমাদের অতি অবশ্যই পড়তে হবে, এবং সেটাও ভালো করেই পড়তে হবে। এবং স্টেপ 1-এর মতোই এখানেও মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে। সেটা অনলাইন থেকে হতে পারে বা সেটা কোনো মান্থলি ম্যাগাজিন থেকে হতে পারে। অ্যান্ড এগেইন, রিভিশন ইজ মাস্ট। রিভিশন তোমাকে দিতেই হবে। তুমি যখনই যাই পড়ছো না কেন,
একটা ইন্টারভেল পরপর বা সময় পরপর তোমাকে রিভিশন কিন্তু কন্টিনিউ রাখতেই হবে। তাহলে তুমি এত কষ্ট করে এত বুঝে যা পড়ছো সেটা কিন্তু বাসি থেকে যাবে, সেটাকে টাটকা রাখতে হবে। তো রিভিশন সবসময় ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে আমি সেই একই কথাগুলো আবার রিপিট করছি যেগুলো আমি স্টেপ 1-এর ক্ষেত্রে বললাম, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার স্টেপ 2 কমপ্লিট হয়ে গেছে, তাহলে সেই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমি স্টেপ 3-তে চলে যেতে পারি। বাট দেখা যাচ্ছে বাই দ্যাট টাইম তখনও এক বা একাধিক সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু স্টেপ 2 শেষ হয়নি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেগুলোর স্টেপ 3-তে যেতে আরেকটু সময় লাগবে। এবার আমরা চলে এসেছি আমাদের ফাইনাল স্টেপ অর্থাৎ স্টেপ 3-তে। এই স্টেপের মোটো হচ্ছে ঘরোয়া পরীক্ষার মেলা। আমি এই স্টেপের নাম দিয়েছি অ্যাডভান্সড। আমরা যখন কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই স্টেপে চলে এসেছি তখন অলরেডি আমরা তৈরি হয়ে গেছি, আমাদের ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। বেসিক তো আমাদের আগেই পড়া হয়েছিল, এখন ডিটেলও পড়া হয়ে গেছে। অলরেডি আমরা WBCS প্রিভিয়াস ইয়ার্সের সাথে সাথে অন্যান্য পরীক্ষার অন্তত একটা হলো এমসিকিউ বই ফলো করে নিয়েছি। এই স্টেজে আমাদের কাজ হচ্ছে সেই বিষয়টাকে আরও একটু বাড়িয়ে দেওয়া বা এক্সটেন্ড করা। এক্ষেত্রে আমরা আরও বেশ কিছু এমসিকিউ বই ফলো করতে পারি। সেখানেও আমরা চাইলে আরও ফার্দার সিরিজ, যেটা আমি আগের স্টেপে বলেছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি এমসিকিউ বই, সেরকম আরও বেশ কিছু সিরিজ আমরা ইউজ করতে পারি। অথবা একটা বইতেই সমস্ত সাবজেক্টেরই প্রশ্ন রয়েছে এক বা একাধিক পরীক্ষার, সেরকম বইও আমরা ইউজ করতে পারি। শুধু আমরা সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছি। এবং এই স্টেজে আমাদের শুরু হয়ে যাচ্ছে মক দেওয়া। কিন্তু এখানে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, মক দেওয়ার ক্ষেত্রে এটা বেটার হয় যে তোমার সমস্ত সাবজেক্ট স্টেজ 3-তে চলে এসেছে, নাহলে মকটা ঠিকঠাকভাবে দেওয়া হবে না। তো আমরা যদি ধরে নিতে পারি যে আমাদের সমস্ত সাবজেক্ট কম বেশি স্টেজ 3-তে চলে এসেছে, তাহলে কিন্তু আমরা মক টেস্ট দেওয়া শুরু করতে পারি। এবার মক টেস্টের ক্ষেত্রে মূলত দুরকম বিষয় আছে, তুমি অনলাইনও দিতে পারো অথবা অফলাইন দিতে পারো। অনলাইনে দিতে গেলে বিভিন্ন অনলাইন সাইটস বা কোনো কোচিং ইনস্টিটিউশন যারা অনলাইন তোমাকে প্রোভাইড করছে মক টেস্ট কিছু টাকার বিনিময়ে, তুমি সেখান থেকে নিতে পারো। আর অফলাইনে করতে গেলে তো আরও ব্যাপারটা সহজ হচ্ছে, কারণ মার্কেটে এরকম মক টেস্টের অনেক বই পাওয়া যায় যেখানে একাধিক সেটস থাকে, যেমন মিনিমাম 25টা সেটস তো থাকেই থাকে, এখন তো আরও বেটার ভালো পাওয়া যাচ্ছে। তো সেরকম এক বা একাধিক, আমি বলবো বেশি হলে তো ভালো হয়, তুমি মক দিচ্ছ। এবং এমনটা নয় যে তোমাকে মক টেস্ট এরকম শুধুমাত্র প্রিলিমসের আগেই দিতে হবে। তুমি যদি ওয়েল এনাফ হও তার অনেক আগেই, তোমার যদি স্টেজ 3-তে সমস্ত সাবজেক্ট চলে এসে গিয়ে থাকে, তুমি মক দেওয়া শুরু করে দিতে পারো। মকের ক্ষেত্রে যেরকম প্রিলিমসে তো হয় মক টেক্সট বুকসের কথা আমি বললাম, সেরকম মেন্সের আগেও হয়। মানে মেন্সের আগেও এরকম অনেক বই বেরোয় বা সারা বছরই মার্কেটে মেন্সের জন্য মক টেস্টের বই থাকে। তো তোমার যদি মনে হয় তুমি মেন্সটাও সাইমালটেনিয়াসলি প্র্যাকটিস করবে, মানে মক টেস্ট দেবে, তুমি কিন্তু দিতে পারো। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন হোক বা অনলাইন সোর্স হোক, যেটা আমাদের ফার্স্ট স্টেপ থেকে শুরু হয়ে এসেছে, কন্টিনিউ হয়েছে সেকেন্ড স্টেপে, সেটাই থার্ড স্টেপেও কন্টিনিউ থাকছে। এবং এই স্টেপে আমরা ইয়ারলি ম্যাগাজিন, যখন 1 বছর হয়ে যাচ্ছে সেই সময় থেকে ইয়ারলি ম্যাগাজিনও এক বা একাধিক প্রয়োজন বুঝে শুরু করতে পারি। এবার এখানে একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমার কথা বলার আছে আলাদা করে, সেটা হচ্ছে হ্যান্ড রিটেন নোটস। তোমরা দেখবে আমি পাশে লিখেছি অপশনাল। এটা কোনো অপশনাল সাবজেক্টের জন্য লিখিনি। অপশনাল বলতে তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো, স্কিপ করতে পারো, আবার নিতেও পারো। আমি বলবো নিলে বেশি ভালো হয়। কীরকম বিষয়টা, যখন তোমার স্টেপ 2 কমপ্লিট হয়ে যাচ্ছে বা ধরো স্টেপ 2 চলাকালীন তুমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে নিজস্ব হ্যান্ড রিটেন নোটস বানাতে পারো। স্টেপ 2তেও বানাতে পারো, স্টেপ 3-তে এসেও বানাতে পারো। এর সুবিধা যেটা হচ্ছে, বিভিন্ন বই পড়ে হোক বা এমসিকিউ বই পড়ে হোক, পরীক্ষার আগে বা এমনি সময় যে তুমি যে রিভিশনটা কন্টিনিউ করছো, তুমি স্টেপ 1-এ রিভিশন কন্টিনিউ করেইছিলে, সেখানে তো আমি হ্যান্ড রিটেন নোটসের কথা বলছি না। বাট স্টেপ 2 বা স্টেপ 3-তে নিজস্ব বা নিজের হ্যান্ড রিটেন নোটস বানানো থাকলে সুবিধা যেটা হয় যে তোমার রিভিশনটা 1 নম্বর তো খুব ভালো হবে এবং খুবই ফাস্ট হবে। তোমাকে বিভিন্ন জায়গায় তুমি কি দাগিয়েছিলে বা কখনো তোমার মনে হলো যে আমি জাস্ট কিছু একটি জিনিস মনে করতে চাই, তুমি নিজের নোটে রেফার করতে পারবে। তো নিজস্ব হ্যান্ড রিটেন নোটস কিন্তু খুবই ইউজফুল। এবং তোমরা দেখবে সিভিল সার্ভিসের ক্ষেত্রে বা আমি যদি ইউপিএসসির কথাও বলি এখানে, সেখানেও যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারাও কিন্তু অনেক সময় বলেন যে নিজস্ব নোট মেকিং করাটা কিন্তু খুবই ক্রুশিয়াল এবং ভীষণভাবে হেল্পফুল। স্টিল আমি এটাকে অপশনাল রাখলাম, তোমরা যারা যারা এটা করতে পারলে কিন্তু খুব ভালো হয়। আমি কিন্তু এটা ফলো করি, অর্থাৎ আমি কিন্তু নিজের এরকম হ্যান্ড রিটেন নোটস বানাই। এবার নোট মেকিং নিয়ে আলাদা একটা পুরো ভিডিও হতে পারে, আমি কখনো করিনি, মানে করা হয়ে ওঠেনি।
সেটা না হয় অন্য ভিডিওতে আমরা কখনো আলোচনা করতে পারি। অ্যান্ড এগেন স্টেপ 3তেও খুবই অবভিয়াসলি রিভিশন যেটা সেটা কন্টিনিউ থাকবে, কারণ রিভিশন এমন একটা জিনিস, এই যে টোটাল প্রিপারেশন আমাদের, সেটা স্টেপ 1 হোক, স্টেপ 2 হোক, স্টেপ 3 হোক, পুরো প্রিপারেশনটা মাটি হয়ে যাবে যদি আমরা রিভিশন না দিই। কিছু কিছু জিনিস মনে থাকবে, ম্যাক্সিমাম জিনিস আমরা ভুলে যাব। রিভিশন আমাদের মেমোরিটাকে তাজা রাখছে, যেখানে যেটা পড়ে রাখছি বেশিরভাগটাই ভালো থাকছে, এবং রিভিশনে এমন একটা জিনিস যেটা আমাদের মনে রাখার ক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে। তাই প্রত্যেকটা স্টেজেই আমাদেরকে রিভিশনকে কন্টিনিউ করে যেতে হবে। তো বন্ধুরা, এখানেই শেষ হলো আমাদের 3টে স্টেপস, যেটা আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে ভীষণভাবে কাজে আসতে পারে, আমাদের প্রিপারেশনের সময়টা অনেকটাই কমে দিতে পারে, এবং সবথেকে বড় কথা, এইভাবে প্রিপারেশনে আমাদের অনেকটাই হেল্প হতে পারে। এটাকে তোমরা একটা গাইডেন্স হিসেবে নিতে পারো, অন্য কারো কাছ থেকে নয়, একজন অ্যাসপিরেন্টের কাছ থেকে। আমি আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হবে, এবং তোমাদের সকলের কাছে আমার এটাই অনুরোধ থাকবে, যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল নজরে WBCSকে সাবস্ক্রাইব করো, এবং এইভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ।